এত পরিমাণ রক্তক্ষরণ আমি দেখিনি কখনো। 2 দিনে 730 ব্যাগ ব্লাড ব্যবস্থা করেছিলাম। একটা লাশের উপর 3টা লাশও রাখা হয়েছে মর্গের ভিতরে। 2টা হিজড়াবন মারা গেছে গুলিবিদ্ধ হয়ে। ব্লাড দেওয়ার যে ব্যাগগুলো ছিল সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। যে আনতে চাচ্ছে সে ওষুধটাই গুলি খাইতেছে। আমরা 14 তারিখ রাত্রিবেলা দেখতে পাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক প্রচুর পরিমাণ গাঞ্জাম হচ্ছে এবং 15 তারিখ রাত্রিবেলা সেগুলো দেখার পরে 16 তারিখ আমি আমার যে টিম লিডার ছিলেন সাদিক ভাই, ওনাকে বললাম যে ভাই আমাদের টিকিট কেটে দেন, আমরা ঢাকায় চলে যাবো। আপা কেন যাবেন? এখানে তো আপনার প্রোগ্রাম আছে, আপনার নাচের প্রোগ্রাম আছে, আপনার আরেকটা 2-3টা আমার নাচের শুট ছিল সেখানে। আমি সেগুলো না করে চলে আসলাম। সাদিক ভাইকে বলার পরে 16 তারিখে আমাদের টিকিট কেটে দেয়, আমরা 16 তারিখে ঢাকা চলে আসি রাত্রিবেলা। এসে ঢাকা মেডিকেলে যাই। ঢাকা মেডিকেলে যাওয়ার পর আমরা নতুন ভবন পুরান ভবন খুঁজতে থাকি যে কোথায় কোন পেশেন্ট আছে একটু দেখি যে। তো এসে দেখি শহীদুল্লাহ হলের সামনে থেকে ব্যারিকেড দিয়ে পুরো লাগানো। দিন শেষে আমরা যে ভার্সিটি ভাই বোনদের কাছে হাত পেতে খাই, তাদের বিপদ পড়েছে মানে আমাদের বিপদে পড়েছে। তারা না বাঁচলে আমরা খাবো কি? এত পরিমাণ রক্তক্ষরণ আমি দেখিনি কখনো। দেশ স্বাধীন হয়েছে তখন আমরা জন্মাইনি, কত পরিমাণ রক্ত গেছে আমরা দেখিনি, কিন্তু এবার 24-এ দেখেছি একটা মানুষের দেহ কখন নিতর হয়ে যায়। আমার মতো একটা মানুষের কাছে একটা মানুষ সাহায্য চাইবে, আমার ভাগ্যের ব্যাপার। তখনকার কথাগুলো মনে পড়লে এখনও গা শিউরে ওঠে। কী বলবো, বলার মতো কোনো ভাষা আমার নেই। 18-19 বৃহস্পতিবার শুক্রবার প্রচুর পরিমাণ রুগী আসছে এবং বৃহস্পতিবার রাত থেকে আসা শুরু হয়েছিল। জিজ্ঞেস করলে বলতে যাত্রাবাড়ি, না হলে বলতে রামপুরা। মিরপুর থেকে খুব কম সংখ্যক আসছে, কিন্তু যাত্রাবাড়ি আর রামপুরা থেকে বেশি আসছে এবং বেশিরভাগই লোকই মারা গেছে। ওখানকার যারা স্টাফ ছিল তারা রুগী টানাটানি বন্ধ করে দিল, কারণ তারা কোলাচ্ছিল না। একসাথে 4টা-5টা অ্যাম্বুলেন্স লাইন ধরে দাঁড়িয়ে আছে, সিএনজি বড় লাইন ধরে, রিক্সাতে নিয়ে লাইন ধরে দাঁড়িয়ে আছে। আমরাই করেছিলাম জুলাই আন্দোলনে। আমার গুরুমা বয়স্ক একজন হিজড়া ছিল, মুক্তা হিজড়া, প্রায় 70+ বয়স। তখন একটা ব্লেকার্ড নিয়ে দাঁড়িয়েছিল যে কে ব্লাড দিতে চান, আসেন 1 ব্যাগ ব্লাড দেন, একটা রোগীর জীবন বাঁচান। দেখেন আমরা 2 দিনে 730 ব্যাগ ব্লাড ব্যবস্থা করেছিলাম এবং 3 লক্ষ টাকা ক্যাশ উঠিয়েছিলাম। যারা ব্লাড দিয়েছে তাদের সামান্য খাবার ব্যবস্থা করেছিলাম। এই যে করাটা, আমার মতো একটা তৃতীয় লিঙ্গের একটা লোক বা হিজড়া সম্প্রদায়ের একজন লোক সে দাঁড়ালো, দেশের আমজনতা দাঁড়ালো না, এর চেয়ে কষ্টের কোনো বিষয় আর নেই। একটা লাশের উপর 3টা লাশও রাখা হয়েছে মর্গের ভিতরে। আমরা দেখেছি, গণমাধ্যম সেটা জানেও না, দেখেও নাই, আজ পর্যন্ত সেটা প্রকাশ হয়েও আসেনি। কবে প্রকাশ হবে তাহলে দেশে? 18 তারিখ রাত্রেবেলা যখন ব্লাডের ব্যাগ কম পড়ে গেল, ঢাকা মেডিকেলে ব্লাডের ব্যাগ ছিল না, এটা বিশ্বাসযোগ্য কথা? কেউ বিশ্বাস করবে আদৌ যে ঢাকা মেডিকেলে পর্যাপ্ত পরিমাণ ব্লাড ব্যাগ ছিল না? আমার এক মেয়ে হয় সম্পর্কে, নাতিন হয় সম্পর্কে, নাম হচ্ছে রাত্রি। ওকে আর 1-2টা ছেলে দিয়ে আমি চকবাজার পাঠাই কেনার জন্য। চকবাজার না পেয়ে মিটফুটে যায়, পরে মিটফুটতে 300 ব্যাগ কিনে নিয়ে আসে। আসার পথে সেনাবাহিনী ধরে তুলে নিয়ে যায় ওদেরকে। যে কার পারমিশনে তখন দেশে কারফিউ জারি ছিল, রাত আনুমানিক 1:30টার মতো বাজে, 12টা থেকে ঘোষণা হয়ে গেলো কারফিউ জারি হলো 18 তারিখ রাত্রিবেলায়। এই যে ব্লাড ব্যবস্থা ব্যাগ কিনে আনতে পাঠালাম, তাদেরকে সেনাবাহিনী তুলে নিয়ে গেল, আবার আমরা সেখানে যে গ্যাঞ্জাম করে তাদেরকে নিয়ে আসলাম। এটা কি ভালো দেখায়? এটাকে কাম্য করেছিল দেশ? কখনোই না। আমরা দেশের কাছে এটা আশা করিনি। অ্যাম্বুলেন্স সিন্ডিকেট এমন একটা সিন্ডিকেট যেটা এখনও কেউ শেষ করতে পারেনি। একটা মানুষ এখান থেকে পুঙ্গুতি নিয়ে যাবে, 5,000 টাকা ভাড়া হতে পারে, 3,000 টাকা ভাড়া হতে পারে, বড় জোর 500 টাকা ভাড়া হতে পারে। একটা লাশ আমি কুষ্টিয়া পাঠিয়েছি 15,000 টাকা ভাড়া দিয়ে, এটা কোনো কথা? তার আরেকটা লাশ নিয়ে যাবে, আরেকটা লাশ ওটার ভিতরে যাচ্ছে, 2টা লাশ যাচ্ছে, 30,000 টাকা ভাড়া নিয়ে নিল। মানে দেশের মানুষ বিপদে পড়েছে, অ্যাম্বুলেন্সওয়ালারা মনে হয় লাঠি উঠে গেছে। একটা লাশ উত্তরানীতে নিয়ে গেছে, 10,000 টাকা নিচ্ছে। একটা লাশ আমি লাস্টে পর্যায়ে যেটা আপনার 24 তারিখ রাত্রেবেলা একটা লাশ পাঠালাম, সেটা হচ্ছে আপনার আর কি বল নরসিংদীতে বেলাবুতে একটা লাশ পাঠালাম, তার জন্য ভাড়াতে 13,000 টাকা কমে গেল না। এখান থেকে নরসিংদী 2টা হিজড়াবন মারা গেছে গুলিবিদ্ধ হয়ে, আর একটা হিজড়াবন জেলে ছিল, আমার এক সম্পর্কে মেয়ে হয়, ওকে জুলাই আন্দোলন ধরে নিয়ে গেছিলো। যে মারা গেছে, একজন মারা গেছে আপনার মিরপুর থেকে, একজন মারা গেছে আপনার আন্দোলনে এসে, ও মারা গেছে হলো আপনার মালিবাগে। একটা মা, তা উনি অন্তঃসত্ত্বা 9 মাসের, যেটা নিয়ে আমার এখনও সে দায়িত্বে বসে আছে বলবো। এখনও বসে আছে মহৎ চেয়ারে, যার আন্ডারে ঢাকা মেডিকেলটা চলতেছে। একটা মা গুলি খেয়েছে, হাটে এখান দিয়ে খেয়েছে, পিচ দিয়ে বেরিয়ে গেছে। উনি 9 মাসে অন্তঃসত্ত্বা। আর ডাক্তার বলেছে 25 তারিখে ওনার ডেলিভারি হবে। উনি 18 তারিখে বিকেলবেলা এসে ভর্তি হলো, ওনার গুলি লেগেছে, এখান দিয়ে লেগে এখান দিয়ে বেরিয়ে গেছে।
তিনি খুব সাধারণ ঘরের একটা মেয়ে। তেমন আমি ওনাকে ফ্রি চিকিৎসার জন্য আবদার করেছিলাম, কেন করলাম, উনি আমার কি হয়। আপনি এখনও ডাইরেক্টর রুমে যান, দেখবেন ওনার গ্লাসের কোনাটা ভাঙা। সেখানে তর্ক বিতর্ক হওয়ার এক পর্যায়ে আমি সেখানে ঘুষি মারাতে গ্লাসটা ভেঙে যায়। চেঞ্জ করেছে কিনা সেটা এখন বলতে পারি না। আপনি এখনও গেলে পদুনা রুমে দেখবেন ওনার সামনে টেবিলের গ্লাসটা ভাঙা। তখন আমার মাথা ঠিক ছিল না, এরা কী শুরু করেছে দেশের ভিতরে। দেখেন সেই লোকটা এখনও তার জায়গা বসে আছে, যে নাকি একটা মানুষ মারা গেছে, তার সার্টিফিকেট দিতে পারে নাই সঠিকভাবে, দেশে আগের জায়গায় বসে আছে। আমরা 19শে জুলাইয়ে যখন আমরা মেডিকেলে এই ঠিক 4টা বাজে যখন আসলাম, এই 4টা বাজে থেকে যখন দেখি যে রহরহ রুগী বা গুলি খাওয়ার রোগ আসতেছে, যে এমন মানে যেভাবে গুলি খাইছে আর যে অবস্থা দেখতেছি, এগুলো দেখে মানে বলার মতো না। হ্যাঁ, আমাদের বুক মানে শিউরে উঠতে আসছিল, যে বলে এ কী, যে যুদ্ধ তো আমরা কখনো দেখি নাই। তাই যুদ্ধ যখন দেখি নাই, যে যুদ্ধ যদি জানি না যে যুদ্ধ কীরকম হয়েছিল, তার থেকেও তো দেখতেছি যে মর্মান্তিক অবস্থা। সন্ধ্যার পরে যখন 19 তারিখে সন্ধ্যার পরে যখন দেখতেছি যে বেলেটা খুব পরিস্থিতি খারাপ, তখন দেখতেছি একটা মানে লোককে যদি গুলি করা হয়, ওই লোককে যে তুলে আনবে যে মেডিকেলে, সেই সাহসটা কারো ছিল না। যে আনতে চাচ্ছে সে ওষুধটাই গুলি খাইতেছে। হ্যাঁ, তখন আমরা কি করেছিলাম যে না, আমরা জীবনে পড়াশোনা না করে নিজেকে সব ইয়ে করে রাখে, তারপরে আমরা তাদেরকে রিক্সায় করে বহন করে নিয়ে আসা হয়েছে। এরকম আস্তে আস্তে কতগুলো মারা গেছে। ডাক্তাররাও বলেছিল যে তোমাদেরকে তো এখানে পারমিশন কে দেওয়া হয়েছে, আমরা পারমিশনের জন্য না আসেনি, আমরা এখানে এসেছি মানুষের জীবন বাঁচানোর জন্য। দেখা যাচ্ছে যে এখানে রুগীরা মনে করেন গুলি খেয়ে হাসপাতালে বেডে শুয়ে রয়েছে, সেই সময় আসতেছে সেই সময় রুগীকে না বাঁচাইয়া কী করতেছে, তখন থানা থেকে পুলিশের প্রশাসনের লোক আসিয়া তাদেরকে নিতেছিল। তো এটার জন্য অনেক রুগী আতঙ্কে মানে হয়ে যাচ্ছিল। তারপর রুগী ওই সময় হ্যাঁ, যদি ওদের নামে যদি কেস দেওয়া হয় তো কেস দিলে পরে দেবে, কিন্তু ওই বেডে অসুস্থ রুগীর কাছে কেস দেওয়া সম্ভব নয়, কারণ ওইটার আতঙ্কটা তারা আরও হয়ে যাবে। কয়েকটা অ্যাম্বুলেন্স তখন মনে করেন যে সিন্ডিকেট চালাচ্ছিল, যেখানে ভাড়া 2000 টাকা, সেখানে ডবল চাই বসেছিল। তখন আমরা বলতেছিলাম এটা কি নাই, যে ভাড়া হয় যেখানে 2000 টাকা, সেখানে কীভাবে 5000 টাকা 6000 টাকা ভাড়া চায়। পরে তখন আমার ওই যে টিয়া আসলো, উনি আর হাবিবা গিয়া তখন অ্যাম্বুলেন্স থেকে করার পরে তারপরে করেছে। এইখান থেকে শ্যামলী যাবে না যাবে মিরপুর যাবে, সেখানে 3000 টাকা ভাড়া চায়।